ওকে, তো আমি শুরু করছি ক্লাস। শুরু করার আগে আগের দিনকে আমি কিছু বেসিক জিনিস বলেছিলাম হাউস ওয়ারিং ডিজাইনের। তো হাউস ওয়ারিং ডিজাইনের আমি পিপিটি প্রেজেন্টেশনের সঙ্গে সঙ্গে কিছু জিনিস ড্র করে তোদেরকে দেখিয়েছি। মেইন সার্কিট বলতে কি বোঝায়, মানে বা কতটুকু অঞ্চলকে মেইন সার্কিট বলে, বা কতটুকু এরিয়া হাউস ওয়ারিং এর মেইন সার্কিট, আর তারপর সাব সার্কিট বলতে কি বোঝায়, আমি আজকে সেটা দিয়ে শুরু করবো। আগের দিনকে আমরা মেইন সার্কিট অব্দি করেছিলাম। এবার মেইন সার্কিট থেকে আমরা সাব সার্কিটে যখন যাব, তখন এই সাব সার্কিটের ডিজাইন করার জন্য বেশ কিছু আইই রুলস আছে, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস আছে, যে রুলস গুলো আমাদেরকে একটু জানতে হবে। আমি পিপিটি করানোর আগে, পিপিটি প্রেজেন্টেশনটা শুরু করার আগে আমি একটু ড্র করে কয়েকটা জিনিস দেখাই, যেটা পড়ার পর আমি আবার প্রেজেন্টেশন শুরু করব। একটু দাঁড়া। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, সোমিয়া বাদে বাকিরা সবাই শুনতে পাচ্ছিস? আর কারো রেসপন্স পাচ্ছি না আমি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, না পেলে আমাকে বলবি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, পেন্টের এই ট্যাবটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে ওকে। আচ্ছা, তো আমরা আগের দিনকে মেইন সার্কিট বলেছিলাম। আমি আবার আজকে মেইন সার্কিটটা আঁকার পর সাব সার্কিটটা কেমন হয় সেটা একটু দেখাবো। তো কিভাবে আমরা সেটা দেখব? সাপোজ কি আছে, একটু দাঁড়াও। ওকে, তো আমরা স্টার্ট করছি। ধর এটা একটা এনার্জি মিটার, এটা আমরা আগের দিন এঁকেছিলাম মেন সার্কিটটা। এটা আবার আমি একবার আঁকছি, কারণ সাব সার্কিটটা বোঝানো যাবে না। এটা হচ্ছে মেন সুইচ, এটা হচ্ছে বাস বার। তো এনার্জি মিটারে আমরা কিরকম দেখাই, এইভাবে এরকম করে এখানে এম লিখতে হয়। সাপোজ এখানে এম লিখলাম আমি, এটা এনার্জি মিটার। এনার্জি মিটারে কি থাকে, দুটো টার্মিনাল থাকে, দুটো এরকম রেড আছে, একটা ধর রেড আছে, একটা ধর ব্ল্যাক আছে। আমি রেড ব্ল্যাকটা বোঝাচ্ছি ফেজ নিউট্রাল বোঝানোর জন্য। এদিকেও ধরে নে,
এরকম একটা রেড আছে, এরকম একটা ব্ল্যাক আছে। এখানে আছে মেন সুইচটা। মেন সুইচের মধ্যে কি আছে? এরকম দুটো। স্যার হ্যাঁ বল। একদম বাঁদিকে যেটা আছে ওইটা কি? এইটা একদম এটা ডান দিকে। বাঁদিকে। এইটা এইটা হ্যাঁ 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 এটা এনার্জি মিটার, এনার্জি মিটার। হ্যাঁ, মানে আমাদের যে বাড়ি যে মিটার বলা হয়, হ্যাঁ হ্যাঁ মিটার বক্স ওইটা। মাঝখানে একটা মেন সুইচ মানে মেন সার্কিট। আমি এখনো বলে দিচ্ছি, সব বলছি, দাঁড়া একটু ওয়েট কর। এটা হচ্ছে আমার এনার্জি মিটার। কোনটা এনার্জি মিটার? এই যেটা আমি আঁকলাম এদিকেরটা। এটা এনার্জি মিটার। এবারে দেখ এনার্জি মিটারের আমি একটা ডটেড লাইন টানছি এখানে। আচ্ছা ডটেড লাইন এটা দিয়ে হবে না, দাঁড়ায় ডটেড লাইন এটা টেনে দিচ্ছি এই জায়গা থেকে। ভালো করে শুনবি, এটা এটা আমি আগের দিন লাস্টের দিকটা বলেছিলাম। এই জায়গাটা হচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটা, এটাকে আমরা বলবো, এই জায়গাটাকে বলবো আমরা সাপ্লাই এন্ড। সাপ্লাই এন্ড মানে কি? এখান থেকে আমাদের যে WBSCDCL হোক, CSC হোক, যেই হোক না কেন, আমাদের যে সাপ্লাইটা আসবে, সেই সাপ্লায়াররা আমাকে এই ডটেড লাইনের আগে অবধি কানেকশনটা ওরা প্রোভাইড করবে। এখানে আমার হাত দেওয়ার কোনো রকম উপায় নেই। মানে এই জায়গাতে যে ফেজ আর নিউট্রালটা আসছে, ধরে নে এটা ফেজ, এটা ধর ফেজ আর এটা নিউট্রাল। এই যে কানেকশনটা এসছে এখানে, এটা আমাকে সাপ্লায়ার করে দিয়েছে। এখানে আমার হাত দেওয়ার কোনো অধিকার নেই, ঠিক আছে? এটা কি করা থাকে? এটা কন্ডুইট দিয়ে ওয়্যারিং করা থাকে। কিরকম কন্ডুইট? এটা পিভিসি কন্ডুইট থাকে এখানে, ঠিক আছে? এটা এখানে কি থাকে? এখানে পিভিসি কন্ডুইট দিয়ে ওয়্যারিং থাকে। ওয়্যারিং বাই পিভিসি কন্ডুইট। এখানে কিন্তু কোনোভাবে আমরা হাত দিতে পারবো না এই জায়গাটাতে। মানে এই যে ওয়্যারিংটা আছে এখানে, এই ওয়্যারিংটা আছে পিভিসি কন্ডুইট দিয়ে, এবং এটা করে দিয়েছে কারা? এটা আমার করেছে আমার ইলেকট্রিক সাপ্লাই বা ইলেকট্রিক সাপ্লাই বোর্ড। আমার ওয়্যারিং শুরু হবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে শুরু হবে। এখান থেকে আমার কাজ। এই জায়গাটাকে বলবো আমি কি? কনজিউমার এন্ড। এটাকে আমি বলবো কি? কনজিউমার এন্ড। ধর এটা ফেজ, স্যার হ্যাঁ বল বল। এনার্জি মিটারের ডান দিকে ফেজটা থাকে। এনার্জি মিটারের ডান দিকে ফেজ থাকে তো? হ্যাঁ এটা তো বলছিস, এটা আমি আমার মতো এঁকেছি। হ্যাঁ তুই এটা বলতেই পারিস, এদিকটা ফেজ থাকে, এদিকটা নিউট্রাল থাকে। ভেরি গুড, এটা আমি জাস্ট বোঝানোর জন্য এঁকেছি। ঠিকই বলেছিস তুই। এনার্জি মিটারে এবার এটা এটা আমি এদিকটা এরকম না করে উল্টোটাও করতে পারি, ঠিক আছে? কনভেনশনালি কিন্তু ডান দিকেই থাকার কথা, কিন্তু আমি জাস্ট এটা বোঝানোর জন্য এঁকেছি, ঠিক আছে? ভেরি গুড। মানে এদিকটা হচ্ছে নিউট্রাল করে দিলাম, এই সাইডটা ধর নিউট্রাল আছে,
না স্যার এদিকটা ঠিক আছে স্যার। তাহলে তো সেটাই করেছিলাম আমি, ডান না দিক না তো তাই করেছিলাম। কি বলছিস না, বল? ইনকামিংটা ঠিক ছিল স্যার, আউটগোয়িংটা ভুল ছিল। হ্যাঁ না, ইনকামিংটা ঠিক ছিল না, দাঁড়া এইখানেই হচ্ছে গন্ডগোলটা, তুই যেটা বলছিস। এই যে ইনকামিংটা ঠিক ছিল বলছিস তো, ইনকামিংটাও কিন্তু একই থাকার কথা। আমার কনভেনশনালি, আমি এই জন্য বারবার এই কথাটা বলছি, কনভেনশনালি দুটোই সবসময়। ও আচ্ছা আচ্ছা, এটা তো বাঁ দিকেই, এটা তো ডান দিকেই করেছিলাম আমি, সরি সরি সরি, ডান দিকেই তো ছিল এটা। না না না, ঠিক আছে ঠিক আছে, এটা ডান দিকেই ছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে এখানে ফেস বলছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই ছিল, ঠিক আছে ঠিক আছে। এই দিকটা থাকবে হচ্ছে ফেস, আচ্ছা। আচ্ছা, যেটা আমার মেন বলার জায়গায়, বা যেটা বলছিলাম, এখানে এই যে আমার কনজিউমার এন্ড আছে, এই কনজিউমার এন্ডে যদি এটা লিখে দিই কনজিউমার এন্ড, এটাকে আমি শুধুমাত্র কনজিউমার এন্ড বলবো না, এর আরেকটা নামও আছে, সেটা হচ্ছে কি ডোমেস্টিক এন্ড। মেনলি আমরা কনজিউমার এন্ড এই কথাটা কেন বলি, কারণ ডোমেস্টিক এন্ড বলতে আমরা বেসিক্যালি বোঝাই শুধুমাত্র ডোমেস্টিক ওয়্যারিং, কিন্তু যে কোনো ওয়্যারিং এর ক্ষেত্রেই আমার এটা হচ্ছে কনজিউমার এন্ড। সে ডোমেস্টিক ওয়্যারিং হোক, আর আমার সিম্পল এমনি কি বলে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং হোক, যে কোনো ওয়্যারিং এর ক্ষেত্রে এটা হচ্ছে আমার কনজিউমার এন্ড। এবারে এখানে আমার কি থাকবে, এই যে এটা ফেস যদি হয়, এখানে কি লাগাবো, এখানে একটা, এখানে কি থাকবে বল, ফিউজ থাকবে তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ফিউজ থাকবে। আচ্ছা, এই ফিউজটাকে কি ফিউজ বলে, কিরকম ফিউজ থাকে এটা? এটা একটা রিওয়্যারেবল ফিউজ, এটা একটা রিওয়্যারেবল ফিউজ থাকে। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা লাইনটাকে এখান থেকে টানবো, এখানে আরেকটা ফিউজ থাকবে, এই লাইনটা বেরোবে। একই রকম ভাবে এখান থেকে নিউট্রাল, এগুলো আমি আগের দিন একটু একটু বলেছি, কিন্তু আজকে যেটা বলবো, যেটা আমি বলিনি আগের দিনকে, এবারে আসবে সেই জিনিসটা, যেটা বলবো এক্সট্রা। এগুলো তোরা ওয়ার্কশপ অনেক কিছু করেছিস, এগুলো তোরা জানিস, এগুলো নিয়ে এত আলোচনার খুব বেশি এখানে জায়গা নেই, কিন্তু এখানে আলোচনা আমাকে করতে হচ্ছে, কারণ আমি এবারই আইএলইউসে ঢুকে যাবো এখান থেকে। এখানে আমি এই যে জায়গাটা নিয়ে এলাম নিউট্রালে, নিউট্রালের লিঙ্কও থাকতে পারে, এখানে একটা মেটাল লিঙ্ক থাকতে পারে, যেটাকে আমরা বলি নিউট্রাল লিঙ্ক, এরকম একটা মেটাল লিঙ্ক থাকতে পারে। এখানে আমি যে মেনসিসটা এঁকেছি, আগের দিন এটার নাম বলেছিলাম, কি নাম বলেছিলাম? এটার নাম বলেছিলাম আগের দিন, ICSP and sorry and N, এটার নাম ছিল, ICSP and N, এটার নাম ছিল। তার মানে কি আয়রন, স্যার এখানে আইসি এর কোনো মিনিং আছে? হ্যাঁ মিনিংটা বলেছিলাম তো আগের দিন, আবার বলে দিচ্ছি আজকে মিনিংটা কি, কারণ মনে আছে কি বলেছিলাম? বলেছিলেন আয়রন ক্ল্যাড সিঙ্গেল পোল এন্ড নিউট্রাল। হ্যাঁ হ্যাঁ, এই তো তোর মনে আছে তো। এবার এইটার মানে কি, তাই তো?
কি জানতে হ্যাঁ, চাইছিস বল? আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। আয়রন ক্ল্যাড মানে এটা লিখছি না আমি। তাহলে এটা হচ্ছে আয়রন ক্ল্যাড কথাটার মানে কি আগে? আয়রন ক্ল্যাড মানে হচ্ছে এই যে সুইচটা আছে, এই সুইচটার মেকানিজমটা ক্ল্যাড মেকানিজম। ক্ল্যাড মেকানিজম মানে কি? ধরে নে এরকম টাইপের ব্যাপার একটা। ধর এরকম একটা জিনিস আছে হাতের মতো, মোটামুটি একটা এঁকে দেখাচ্ছি তোদের। এরকম টাইপের একটা জিনিস আছে ধর এফ এর মতো, আর একটা ধর এরকম এফ এর ই এর মতো জিনিস আছে, আর একটা দুটো উল্টো ই দুটো আছে। এবারে এরা যখন আটকায় কিভাবে আটকায়? এইভাবে আটকায়, এই একটা আর একটা ই, এই এই এই, এরা এইভাবে কানেক্টেড হয়। কিভাবে কানেক্টেড হয়? এরা কিভাবে ওপেন হয়? এরা কিন্তু এরকম এই দুটো সাইড থেকে আসছে না তা নয়, কিন্তু মানে এই দুটো সাইড থেকে এসে আটকে যাচ্ছে এরকম না। এরা কি হয়, ধর আমি যদি ধরে নিই এই ইটা সোজা ভাবে রয়েছে, মানে এই ইটাকে আমি কোন ভিউ থেকে দেখছি? এই ইটাকে ধর আমি টপ ভিউ থেকে দেখছি। যখন ইটা এরকম শোয়ানো আছে ভার্টিক্যাল হরাইজন্টাল প্লেনের ওপর, ধর এটা একটা হরাইজন্টাল প্লেন, ড্রয়িং এর কনসেপ্ট নিয়ে আয়, এটা একটা হরাইজন্টাল প্লেন, দুটো ই কে হরাইজন্টাল প্লেনের উপর শোয়ানো আছে, দেখতে এরকম। যদি এটা স্ট্রেট হয়ে যায় মানে এরকম সোজাসুজি হয়ে যায়, তাহলে এটা কেমন দেখতে লাগবে? এরকম দেখতে লাগবে তো, মানে ই এর ওপরটা এইভাবে আছে জাস্ট। বুঝতে পারছিস আমার কথাটা? যদি এটা শোয়ানো থেকে দাঁড়িয়ে যায় জিনিসটা, তাহলে কেমন দেখতে লাগবে? এটা একটা লাইনের মতো লাগবে তো। হ্যাঁ স্যার। সেটাই বলছি। তাহলে এদিকে ধর দুটো ই এইভাবে দাঁড় করানো আছে লাইনের মতো। এবার দুটো ই কে দুদিক থেকে ঠেললাম, মানে অ্যারো দিয়ে বোঝাচ্ছি আমি, এভাবে একে কতটা বোঝানো যায় আমি বুঝতে পারছি না, 3 ডাইমেনশনাল ব্যাপার তো। ধর এদিক থেকে এরকম ভাবে নিয়ে এলাম, এদিক থেকে এরকম ভাবে নিয়ে এলাম ঠেলে, তাহলে কি হবে? দুটো ই একটার উপর একটা পড়বে, তখন এইভাবে আসবে জয়েন্টটা। মানে এরা দুদিক থেকে আসবে না, এরা উপর থেকে নিচের দিকে পড়বে। মানে এই দুটো ই শেপ যদি একটা এপাশে পড়ে নিচের দিকে, এদিকে একটা নিচের দিকে পড়ে, তাহলে কি হবে? দুজন এরকম ভাবে জুড়ে যাবে। এইভাবে জুড়ে যাবে তো হ্যাঁ স্যার। নাকি? এটাকেই বলা হচ্ছে ক্ল্যাড মেকানিজম। এটাকেই বলা হচ্ছে ক্ল্যাড মেকানিজম। এই সুইচটা অন অফ করলে কি হচ্ছে, এখানে এরকম দুটো ক্ল্যাড মেকানিজম আছে, দুটো কন্ট্যাক্টর, এদিকের কন্ট্যাক্টর এদিকের কন্ট্যাক্টর, দুটো কন্ট্যাক্ট এইভাবে লেগে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে আয়রন ক্ল্যাড। সিঙ্গেল পোল মানে কি? একটাই এখানে পোল। পোল মানে মাথায় রাখবি, পোল স্ট্যান্ডস ফর, এখানে পোল বলতে বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে কটা ফিউজ আছে। কটা ফিউজ আছে? একটা ফিউজ আছে, তাই একটা পোল। আইসিএসপি এন্ড এন, এন ফর হচ্ছে নিউট্রাল লিংক। এবারে যেটা এখানে বলার, সেটা হচ্ছে এইটা শুধুমাত্র কি আইসিএসপিএন এন হয়? এটা হচ্ছে আইসিএসপিএন এন কোথায় ইউজ করা হয়? যেখানে আমার আইসিএসপিএন এই টাইপের যে মেন সুইচ, এর প্রথম কথা শুনে রাখ, এই মেন সুইচের কতগুলো রেটিং হয়। এই মেন সুইচটা 4টে রকম রেটিং হয়। আজকে কিন্তু আমি আইরুলসে ঢুকে পড়ছি, আমি কিন্তু বলা শুরু করে দিয়েছি, খুব ভালো করে শুনবি এগুলো। পিপিটিটা ওটাই লেখা আছে, পিপিটিটাতে বলার থেকে একখানে বুঝিয়ে নেওয়াটা সুবিধা। ধর আমি একটা মেন সুইচ আঁকিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আগে মেন সুইচের রেটিং গুলো বলে দিই। মেন সুইচের রেটিং কি কি হয়? আমি যদি এখানে মেন সুইচের রেটিং গুলো বলি, কি কি রেটিং হয়? রেটিং হয় নাম্বার 1, খুব ভালো করে এটা শুনবি, দরকার হলে ফটো তুলে নিবি, যা ইচ্ছে। এর বাইরে কিন্তু মেন সুইচ হয় না। আমরা ডোমেস্টিক ওয়্যারিং এ যে মেন সুইচ ইউজ করি আমি তার রেটিং লিখছি।
রেটিং বলতে আমরা যেটা বুঝি, রেটিং বলতে দুটো জিনিস বোঝানো হয়। এইগুলো করার পর আমরা প্ল্যানে যাব বা এস্টিমেট করব, ডিজাইন করব। আগে আমাকে আইরুলস গুলো কি ফলো হয় সেগুলো আমার জানতে হবে। আইরুলস মানে কি, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস অনুযায়ী আমরা বেসিক্যালি 4 রকমের মেন সুইচ ইউজ করতে পারি ডোমেস্টিক ওয়্যারিং এর জন্য। নাম্বার 1 কি, 16 অ্যাম্পিয়ার 250 volt grade IC, SP and N, IC, SP and N, এটা একটা হতে পারে। আর কি হতে পারে, এটা হচ্ছে ICSP and N এর জন্যই শুধুমাত্র। এবারে ইনস্টেড অফ ICSP and N আমরা আরেক রকম মেন সুইচ ইউজ করতে পারি, সেটা হচ্ছে 16 অ্যাম্পিয়ার। প্রত্যেকটাই লিখছি আমি, 16 অ্যাম্পিয়ার 250, প্রত্যেকটা মানে আমি বলে দেবো, লিখে নিই আগে। 250 ভোল্ট গ্রেড ICBP, এটা গেল এক রকমের, মানে একরকম মানে কি, রেটিংটা একই, শুধু দেখ দুটোর আলাদা আলাদা টাইপের, একটা ICDP আর একটা ICSPN। নেক্সট কি আসছে, ICDPটা কি সেটা আমি পরে আসছি, আমি লিখে নিই সবকটা। নেক্সট কি আছে স্যার, আইসিডিপি তে এন থাকবে না? না, হয় না তো, সেটা আমি বলছি কেন হয় না, সব বলবো আমি। আচ্ছা, এটা ও এ বি করে লিখছে তোদের সুবিধার জন্য, এ 1 এর এ 1 এর বি। আমি আইদার এটা বা আর এটা ইউজ করতে পারি। এটা এক নম্বর গেল। নাম্বার 2, এন কেন হয় না পরে আসছি আমি, সব আসবো, আগে লিখে নিই আমি। 2 নম্বরে আসছি কি, আমি 2 এর এ 2 এর এতে আসছি আমি কি, একই। এবার আসছে কত, 32 অ্যাম্পিয়ার 250 ভোল্ট গ্রেড সেম ICSP and N। আমি কিছু কথা তোদেরকে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি সাবজেক্টটা পড়ানোর সময়। অনেকে হয়তো ইলেকট্রিকের কাজ করিস, অনেকে হয়তো অনেক কিছু জানিস, যা জানিস সব ভুলে যা। আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, তোরা অনেকে অনেক কিছু জানিস, অনেকে অনেক কিছু কাজ করিস, কিন্তু তোরা যেগুলো আমরা মানে আমাদের ব্যবহারিক জীবনে যে টার্মস গুলো ইউজ করি বা যেগুলো আমরা করি হয়তো, এইগুলো ম্যাক্সিমামই ভুল। আইরুলস নয়, আইরুলস এগুলোকে পারমিট করে না করার জন্য। চলতি বেশি ভাষা আছে, চলতি কিছু কাজ আছে যেগুলো লোকে করে, ঠিক আছে। বিশেষ করে আমি বলছি হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে, কিন্তু আইরুলস মেনে সেটা হয় না। এবার বলবি সেটা কি কাজ হয় না, সবই কাজ হয়, সবকিছুই হয়। এবারে আমি যদি ঠিকটা না জানি, আমি তাহলে কিন্তু ভুলটা, মানে ঠিকটা না জানলে আমি ভুলটাকে অ্যাপ্লাই করতে পারবো না, কতটা অ্যাপ্লাই করবো সেটা আমি জানতে পারবো না। তাই আমাকে ঠিকটা জানতে হবে। তাই তোদের চলতি ভাষায় ওই পাড়ার কোনো দাদা ওয়্যারিং করছে বা কিছু করছে, সেখানে যে কিছু টার্ম ইউজ হয় এইগুলো কিন্তু ভুলে যায়, এবং এই টার্মগুলো কিন্তু টোটালি নন টেকনিক্যাল টার্ম, এবং নন টেকনিক্যাল অনেক কাজকর্ম হয়। আমি যখন আস্তে আস্তে ডিটেলে ঢুকবো তখন বুঝতে পারবি, এবং যেগুলো আইরুলসকে পারমিট করে না। এবং যখনই তোরা কোনো রকম ফার্স্ট লাইসেন্স পাওয়ার পর যদি সেকেন্ড লাইসেন্সের পরীক্ষা যখন দিতে যাবি, দেখবি যদি ওই টার্মগুলো ইউজ করেছি লাইসেন্স পাবি না। তুই ঠিকটা তোকে জানতে হবে, তারপর তুই ভুল কর, তোর সুবিধা মতো তুই কিছু একটা বলে দিলি বা কিছু একটা করে দিলি, তাতে হয়তো যেই লোকটার তুই কাজ করছিস তার হয়তো কিছু পয়সা কম লাগলো, তাই তুই কাজটা করে দিলি। কিন্তু মনে রাখবি, দিস প্ল্যান ক্যানট বি অ্যাপ্রুভড। তোর ওই করা প্ল্যানটা কোনোদিন অ্যাপ্রুভ হবে না। তাহলে কি হয় না, বাড়িতে এই যে আমরা বাড়িতে যে এনার্জি মিটারটা নিয়ে আসি, এই যে এনার্জি মিটারটা, এই এনার্জি মিটারটা পাই কি করে আমরা? এনার্জি মিটারটা পেতে গেলে আমাকে কি করতে হবে, একটা প্ল্যান দেখাতে হয়। তোর বাড়িতে যে এনার্জি মিটারটা আসছে, তুই ইলেকট্রিক সাপ্লাই বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করলি, তুই এনার্জি মিটারটা পেয়ে গেলি। কিসের বেসিসে অ্যাপ্লাই করলি? তোর বাড়ির লোড ক্যালকুলেশন, তোর বাড়ির যে একটা প্ল্যান তার বেসিসে, ইলেকট্রিক্যাল প্ল্যানের বেসিসে। তুই বলতে পারিস তোর বাড়িতে যে লোকটা কাজ করতেছে সে তো ইলেকট্রিক্যাল প্ল্যানই করে না,
তাহলে এটা হয় কি করে? এটা প্রত্যেকটাই হয়, ওখানে ইলেকট্রিক্যাল সুপারভাইজার থাকে, যে একটা প্ল্যান করে সেটা তোকে তুই হয়তো দেখতে পাস না, সেই প্ল্যানটা করে, সেই প্ল্যানটা সাইন হয়, প্ল্যানটা অ্যাপ্রুভড হয়, তারপর তুই এনার্জি মিটারটা পাস। সেটা হয়তো তোর বাড়ির ওয়্যারিং এর সঙ্গে নাও মিলতে পারে, কারণ তোর বাড়িতে এসে কেউ দেখতে আসবে না তোর ওয়্যারিং কেমন আছে, দেখে আসা উচিত, দেখতে আসা উচিত, কিন্তু কেউ আসে না, তার জন্য কি হয়, অ্যাপ্রুভড হয়ে যায়, তুই মিটারও পেয়ে যাস। কিন্তু সেখানে যে প্ল্যানটা দেওয়া হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানটাই দেওয়া হয়, বা যে সুপারভাইজার মানে কোনো একজন, তুই যে মিটারটা নিতে গেলি, সেখানকার এই যে মিটারটা তুই যখন নিতে যাচ্ছিস, তুই তোর আর ইলেকট্রিসিটি বোর্ডের মাঝখানে একজন ইলেকট্রিক্যাল সুপারভাইজার থাকে, যাকে ইলেকট্রিক বোর্ডটা বলে কি তুমি এই প্ল্যানটা আমাদের দাও, সে তার মধ্যে তোর লোড টোড দেখে একটা প্ল্যান করে দেয়, সেই প্ল্যানটা অ্যাপ্রুভড হয়, সে হচ্ছে গভর্নমেন্ট লাইসেন্স সুপারভাইজার, বা যেটাকে আমরা বলি লাইসেন্স ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার, তার প্ল্যানের উপর ভিত্তি করে কিন্তু তুই মিটারটা পাস, তাহলে কিন্তু তোর মিটার পাওয়ার কথা নয়। এবারে তার প্ল্যানের সঙ্গে তোর প্ল্যান সবসময় নাও মিলতে পারে, ঠিক আছে, কারণ যে লোকটা করে দিয়ে যাচ্ছে সে এত জানে না কিছু, সে জাস্ট টেকনিক্যাল কাজ করে, সে এত টার্মসও জানে না, সেই সব কিছু জানে না। সেই জন্য বলছি, অনেককে অনেক টার্ম হয়তো তোরা ইউজ করবি বা বলবি যে স্যার এরকম তো শুনি এরকম, ওগুলো অনেক ক্ষেত্রেই তোরা যেগুলো ইউজ করিস সেগুলো কিন্তু ঠিক টার্ম নয়, সেগুলো ভুল টার্ম। সেই জন্য সেই টার্মগুলোকে এই মুহূর্তে ভুলে যা, এখন সেগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই এই মুহূর্তে, ঠিক আছে। যাই হোক, যেটা আমি বলছিলাম, এবার আসছি কি নাম্বার বি। বিতে কি আছে, এ और বি, और লিখে দিই একটা, সেম, শুধু কি হবে 32 অ্যাম্পিয়ার আইসিডি, 32 অ্যাম্পিয়ার 250 ভোল্ট রেট, আইসি ডি, তাহলে এটা হলো নাম্বার 3। কি হতে পারে নাম্বার 3, মেন সুইচ ইউজ করবো আমরা 63 और 64, কেউ কেউ 63 বিক্রি করে, কেউ কেউ 64 বিক্রি করে, আমি 63 ধরে নিচ্ছি। 63 অ্যাম্পিয়ার 250 ভোল্ট, ভি লিখছি আর ভোল্ট লিখছি না বারবার, রেড আইসি এসপি এন্ড এন, এটা হতে পারে और সেম, ঠিক আছে। এটা শুধু চেঞ্জ করবো কি, কি লিখবো, আর এখানে হচ্ছে আইসিডিপি, আইসিডিপি, এটা একটা হলো। নাম্বার 4 কি, সবটাই এক হবে, পার্থক্যটা কি হবে, শুধু এটাকে নিচ্ছি, এখানে আমরা কত করব 100 অ্যাম্পিয়ার, এটা হতে পারে और সেম 100 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই 4 রকমের মেন সুইচ ইউজ করা হবে কোথায়, হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে। এবার যেটা কথাটা, যেটা এক্ষুনি আমাকে সুবীর বললো যে স্যার ওখানে আইসিডিপি কেন হচ্ছে, এন কেন আসছে না, তা আইসিডিপি ব্যাপারটা কি,
আইসিডিপিটা হচ্ছে এরকম টাইপের জিনিস। 11টা মেন সুইচ আঁকলাম, তার মধ্যে আর দুটো ছোট ছোট আঁকলাম আবার, এই একটা, এই একটা। যদি এই দুটোর মধ্যেই ফিউজ থাকে, মানে এটা ধর ফেজ, এটা ধর ফেজ, এটা নিউট্রাল, যদি ফেজ আর নিউট্রাল দুটোর মধ্যেই আমার কি থাকে, ফিউজ থাকে, তো ফিউজটা আমি রেড দিয়ে দেখাচ্ছি। এটা ধর ফেজের ফিউজটা, আর এটা ধর আমি নিউট্রালটা ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, এটা ধর নিউট্রালের ফিউজ। এবার প্রশ্ন উঠবে দুটোর মধ্যে আমার ফিউজের কি প্রয়োজনীয়তা আছে? কেউ বলতে পারবি কেন নিউট্রালে ফিউজ দেওয়া হচ্ছে? এটা কিন্তু তোরা জানিস। স্যার ইএলসিবি যেমন ওয়ার্কিং ধরে যে ফেস দুটো ইএলসিবি করতো, নিউট্রাল দিয়ে কখন কারেন্ট ফ্লো করে? যদি ওটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে। গ্রাউন্ড হয়ে গেলে তো আমার আর্ট দিয়ে বেরিয়ে যাবে। স্যার ফল্টি কন্ডিশনের জন্য কি যখন রিটার্ন পাথ হিসেবে কাজ করবে? রিটার্ন পাথ হিসেবে তো নিউট্রাল সবসময় কাজ করবে। হ্যাঁ, যখন ফল্ট কারেন্ট আসবে তখন কখন? হ্যাঁ, ফল্ট কারেন্ট সেটা কখন? ফর হুইচ টাইপ অফ ফল্ট? কোন সময় শর্ট হয়ে গেলে, বল। শর্ট হয়ে গেলে স্যার, শর্ট হয়ে গেলে তো আমার শর্ট হয়ে যাবে, ঠিক আছে, শর্ট হয়ে গেলে তো নিউট্রাল আচ্ছা আরসিসিবি কেন লাগানো হয় বলতো? এটা বলতে পারলেই বলতে পারবো। সেটা তো আমি আমি ফুল ফর্ম বলছি। ব্যাপারটা কি, আরসিসিবি কি করে, যখন ফেজের মধ্যে দিয়ে এবং নিউট্রালের মধ্যে দিয়ে যে কারেন্টটা আমার ফেজের মধ্যে দিয়ে যায় সেটাই তো নিউট্রালের মধ্যে দিয়ে ব্যাক করে। তার মানে কি হয়, আমার ধর 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফেজের মধ্যে দিয়ে যায়, নিউট্রালের মধ্যে দিয়েও রিটার্ন কারেন্টটা 10 অ্যাম্পিয়ারই হবে। তাহলে নিউট্রালের মধ্যে কেন পাচ্ছি না, কারণ ওটা প্লাস নিলে ওটা -10 হবে, তাহলে আমার আরসিসিবি ট্রিপ করছে না। যদি দেখা যায় ফেজ আর নিউট্রালের মধ্যে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা আনব্যালেন্স কারেন্ট হয়, মানে এদিকে 10 গেল ওদিকে হয়তো আমার 12 হলো, তখন কি হবে, তখন এই যে 2 অ্যাম্পিয়ারটা এক্সট্রা হচ্ছে, সেই 2 অ্যাম্পিয়ারের জন্য কি হবে, ও রিলে কয়েলটা এনার্জাইজড হবে এবং তখন ওকে ট্রিপ করিয়ে দেবে। এটাই ছিল আরসিসিবির মানে ফান্ডা। তার মানে কি, এক কথায় যখন আনব্যালেন্স হলো, আনব্যালেন্স কন্ডিশন যখন অ্যারাইভ করবে, সেই অবস্থা দিয়ে একমাত্র নিউট্রালের মধ্যে দিয়ে কারেন্ট, যে কারণে আরসিসিবিটাকে ইউজ করা হয়। সবসময় তো আরসিসিবি সব জায়গায় থাকে না বাড়িতে, তখন এই নিউট্রাল এই লিঙ্কটা লাগিয়ে, লিঙ্কের জায়গায় একটা ফিউজ লাগিয়ে দেয়। এটার নাম হচ্ছে কি আমার আইসিডিপি। এবার এই আইসিডিপিতে এন এর কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কোনো নিউট্রাল নেই এখন, তাই জন্য এটাকে আমরা শুধু বলছি কি, এটার নাম হচ্ছে কি, তাই জন্য আইসিডিপি। আইসিডিপি স্ট্যান্ডস ফর আইসিডিপি। এটাই মানে কি, আয়রন ক্ল্যাড ডাবল পোল। ডাবল পোল মানে দুটোতে ফিউজ আছে, ফেজও ফিউজ আছে, নিউট্রালও ফিউজ আছে। এটা কিন্তু এই তোর যে আমাদের যে আইসিএসপি এন্ড এন এর থেকে, আইসিএসপি এন এর থেকে কিন্তু আইসিডিপি এনটা হচ্ছে কি, আইসিডিপিটা হচ্ছে কি কস্টলি, বেশি দাম বেশি, কারণ দুটো ফিউজ আছে, ঠিক আছে। সেই জন্য বাড়িতে জেনারেলি আমরা এই কেউই আইসিডিপি ইউজ করা হয় না, আইসিডিপি ইউজ করে না। আইসিডিপিটা ইউজ করা হয় সিঙ্গেল ফেজ মোটর ওয়্যারিং এর জন্য, মেনলি এটা ইউজ করা হয় সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে। এখন তো আমার এমসিবি লাগানো থাকে, বা মানে হ্যাঁ এমসিবি লাগানো থাকে থেকে, বা এমসিসিবিও লাগানো হয়, মোল্ড কেস সার্কিট ব্রেকার, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে যে বেসিক্যালি এটা একটু যেহেতু কস্টলি বা এটা প্রোটেকশনটা একটু বেশি লাগে বা বেশি প্রোটেকশন দেয় বলে এটাকে ইউজ করা হয় মেইনলি মোটরের ক্ষেত্রে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। বাড়িতে কোয়াটাটা ইউজ হয় না, বাড়িতে আইসিএসপিএনই ইউজ করা হয় মেইনলি। আচ্ছা, এবারে আমি যে রেটিং গুলো লিখেছি সেগুলোর মানেগুলো একটু বলে দিই। প্রথমটা আছে দেখ, 16 অ্যাম্পিয়ার 250 ভোল্ট গ্রেড আইসিএসপি এন্ড এন। তাহলে আইসিএসপি এন্ড এন আর আইসিডিপির পার্থক্য বোঝা গেল। 16 অ্যাম্পিয়ার মানে কি, ওর কারেন্ট রেটিং, মানে ম্যাক্স 0 to 16 অ্যাম্পিয়ার কারেন্ট
এই মেন সুইচের মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কত কারেন্ট ফ্লো করাতে পারবো, 0 to 16 অ্যাম্পিয়ার বা আপ টু 16 অ্যাম্পিয়ার। নেক্সট আসছি কি 32, মানে কি 16 to 32 অ্যাম্পিয়ার, তার জন্য আমি এই 32 অ্যাম্পিয়ার নেব। তারপর আসছে কি 32 to 63, তার জন্য নেব 63 অ্যাম্পিয়ার। আর 62 to 100। এবার তোরা প্রশ্ন করতে পারিস 100 অ্যাম্পিয়ারের ওপর নেওয়া হচ্ছে না কেন? 100 অ্যাম্পিয়ারের ওপর কোনো জায়গায়, ডোমেস্টিক জায়গায় যদি কারেন্ট ফ্লো করে, দ্যাট ইজ নট আ ডোমেস্টিক কানেকশন। 100 অ্যাম্পিয়ারের ওপর কারেন্ট ফ্লো করলে তখন সেটাকে আমরা ডোমেস্টিক বলবো না, তখন সেটাকে আমরা কি বলবো, কমার্শিয়াল বলবো। ঠিক আছে, তখন তাকে আমরা কমার্শিয়াল বলবো, আর ডোমেস্টিক থাকবে না সেটা। তাই জন্য আমাকে এই 4 রকম মেন সুইচই মেনলি ইউজ করা হচ্ছে বা ইউজ করতে হচ্ছে। এবং দেখা যায় কি 100 অ্যাম্পিয়ার মোটর ওয়্যারিং এর ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও 100 অ্যাম্পিয়ার কারেন্ট ওঠে না। 100 অ্যাম্পিয়ার মানে অনেক বেশি কারেন্ট। 100 অ্যাম্পিয়ার কারেন্ট খুব ওভারলোড হলে তখন দরকার হতে পারে। 100 অ্যাম্পিয়ার কারেন্ট তোলারই মানে প্রয়োজনই হয় না 100 অ্যাম্পিয়ার। তাই জন্য বেসিক্যালি এই 4টে মেন সুইচে সব জায়গায় ইউজ করা হয়। এবারে আসছে কি ভোল্টেজ গ্রেড। এখানে দেখ লেখা আছে 250 ভোল্ট। তা আমার বাড়িতে সাপ্লাই ভোল্টেজ কত, কত সাপ্লাই ভোল্টেজ? 220। 230। একজন বললো 220, একজন বললো 230। খুব স্যার 230। খুব স্যার দুঃখের 230। সঙ্গে জানাচ্ছি দুজনের অ্যান্সারই ভুল। থার্ড ইয়ারে ওঠার পর অ্যান্সারটা কখনোই, প্রথম কথা 220 তো হবেই না, কারণ 220 ডিসিতে হয়, যেটাকে আমরা পিক ভ্যালুটা নিই। আর 230 ভোল্ট যেটা বলা হলো, এটা যে বলবে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যে থার্ড ইয়ারে ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছে, সে 230 ভোল্ট বলবে না। আমি এই কারণেই জিজ্ঞেস করলাম, কারণ খুব সিম্পল একটা অ্যান্সার, সবাই পারবে। এটা তোদের বলতে হবে কি 50 হার্টজ স্যার শুনুন। না, 50 হার্টজ বলার দরকার নেই, অল্টারনেটিভ মানেই 50 হার্টজ। 230 ভোল্ট আরএমএস, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। আরএমএস মানে কি, যেটা আমরা এমনি হ্যাঁ বল। স্যার আমরা যখন স্যার যে কোনো ভোল্টেজ রেটিং বা স্পেসিফিকেশনে যেসব পাই, ওটা তো স্যার আরএমএস ভ্যালুটাই দেওয়া থাকে তো। এক্স্যাক্ট হ্যালো স্যার, আপনার কথা হ্যাঁ স্যার চলে গেছেন। স্যার চলে গেলে তো স্ক্রিনশট অফ, স্ক্রিনশট বলছি, স্ক্রিন প্রেজেন্ট অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো, আমি হঠাৎ চুপ হয়ে গেল, আমারও জানিস মিউট হয়ে গেল, আমি বললাম কি হলো। আরে কতবার বার করে দিচ্ছে আজকে আমাকে, 3-4 বার ঢুকলাম, জয়েন করলাম। আজ তো ক্লাসে অনেকজন আছে দেখতে পাচ্ছি। আছে স্যার, অনলাইন আছে। মিউট করা তো স্যার। এই তো আমাকে স্যার আমাকে কেউ মিউট করে দিয়েছিলিস তোরা? কে করেছে দেখ। আর ঠিক আছে, যেই করুক, আর করে দিলে আমায় বলবি, আমি তো বুঝতে পারছি না, আমি তো স্ক্রিন শেয়ার করছি। কি বাবা, স্যারকে মিউট করে দিয়েছে তুই? স্যার ওই আমাকেও জন্য মিউট করে ভাবছি। দেওয়া হয়েছিল। আচ্ছা, কতটা স্যার শুনতে পেয়েছিস আমাকে, তোরা? বল বল বল। স্যার আমি বল। বলছিলাম যে স্যার এমনি এমনি যখন স্যার স্পেসিফিকেশন কোনো মোটরে লেখা থাকে, তখন তো স্যার ওটা মানে তার আরএমএস ভ্যালুটাই লেখা থাকে হ্যাঁ কোনো। হ্যাঁ, ওটাই তো আর আমি বলছি। সেটা তো আর আমার কথাটা হচ্ছে কেন আরএমএস ভ্যালুটাই লেখা থাকছে, আমার কোশ্চেনটা এই জায়গাতে, কেন অন্য কোনো ভ্যালু থাকছে না? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কি আমার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এটাই আমার কোশ্চেন। এবারে আমার আরএমএস ভ্যালু যদি না লেখা থাকে, আমি জানবো কি করে যে আমার কি ভ্যালু লেখা আছে? তোরা বলছিস লেখা থাকে আরএমএস ভ্যালু, কিন্তু যদি আমি বলে দিই, আমি একটা ধর তোকে সিম্পলি আমি জিজ্ঞেস করছি, মুখে জিজ্ঞেস করছি যে আমার বাড়িতে সাপ্লাই ভোল্টেজ কত, তুই বলছিস 230 ভোল্ট, আমি বলছি না 230 ভোল্ট আরএমএস বলতে হবে, কারণ আমি মুখে জিজ্ঞেস করছি, কোথাও কিছু লেখা নেই এখানে। আরএমএস কথাটার মানে হচ্ছে যে আইডিসি ভ্যালু,
মানে যেটা আমরা মেজার করছি অ্যাক্টিভ ভ্যালু, আমরা কোনো রিঅ্যাক্টিভ ভ্যালু মেজার করতে পারি না, আমরা অ্যাক্টিভ ভ্যালুটা মেজার করতে পারি। মানে একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য সার্কিটে যতটা হিট প্রডিউসড হচ্ছে ইন টার্মস অফ হিট আমরা মেজার করছি। আমরা যে অ্যামমিটারের মধ্যে মেজার করি, অ্যামমিটার বা ভোল্টমিটার, আমরা কি বলি বলতো? অ্যামমিটারকে বলি আমরা লো রেজিস্টিভ পাথ, আর ভোল্টমিটারকে বলি আমরা হাই রেজিস্টিভ পাথ, তাই তো? আমরা কি কখনো বলি অ্যামমিটারকে লো ইম্পিডেন্স বা ভোল্টমিটারকে হাই ইম্পিডেন্স? এই কথাটা কি কোনোদিন বলেছি আমরা? ভাব একটু। শুনেছিস কি লো ইম্পিডেন্স অ্যামমিটারের ভেতরে থাকে? আমরা কি বলি? লো রেজিস্ট্যান্স বলি তো। হ্যাঁ স্যার। কেন বলতো? আমরা রেজিস্টিভ ভ্যালুটা মেজার করি, আমরা রিঅ্যাক্টিভ ভ্যালুটা মেজার করি না। তাই জন্য আমি ইম্পিডেন্স কখনোই বলবো না, আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স বলবো। আর দ্যাট রেজিস্টিভ ভ্যালু ইজ দ্য আরএমএস ভ্যালু বা আইডিসি ভ্যালু। মানে যে কারেন্টটা ফ্লো করছে সার্কিটের মধ্যে দিয়ে, সেই কারেন্টটার জন্য সার্কিটে যে হিট হচ্ছে, সেই হিটটা হচ্ছে মানে কি, সেটা অ্যাক্টিভ, সেটা অ্যাক্টিভ কম্পোনেন্ট। আমি বার করছি কি অ্যাক্টিভ পাওয়ারটা, অ্যাক্টিভ পাওয়ারের রেসপেক্টে কারেন্টটা বা ভোল্টেজটা মেজার করছি, অ্যাক্টিভ পার্টটা মেজার করছি, সেই জন্য আমরা আরএমএস বলবো। এবার যেটা কথা হচ্ছে কি, যে কথা থেকে এটা এলো, তো আমি যখন বলছি 230 ভোল্ট, তাহলে আমার এখানে ভোল্টেজ রেটিংটা 250 ভোল্ট কেন? এই 250 ভোল্ট করার কারণটা হচ্ছে কি, ভোল্টেজটা কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজের উপর কে ডিপেন্ড করে? ভোল্টেজের উপর ডিপেন্ড করে হচ্ছে ইনসুলেশন। ইনসুলেশন ডিপেন্ড করে ভোল্টেজের উপর। মানে 250 ভোল্ট অবধি এই যে তারটা, এই যে আমি সরি তার না, এই যে মেন সুইচটা ইউজ করছি, এর যেটা ইনসুলেশনটা আছে আপ টু 250 ভোল্ট অবধি এর ইনসুলেশন ড্যামেজ হবে না। আমার যদি এবার সাপ্লাই 230 ভোল্ট আছে, তার মানে 250 ভোল্ট ওঠার কোনো সম্ভাবনা নেই। যদিও ওভার ভোল্টেজ হয় কোনো রকম ভাবে লাইটনিং সার্জের জন্য বা কোনো কারণে, এটা 250 ভোল্টের ওপর অবধি এর পাংচার স্ট্রেংথটা ব্রেকডাউন হবে না, বা এর পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা ব্রেকডাউন হবে না, ইনসুলেশন প্রপার্টি ঠিক থাকবে। ভোল্টেজটা কি? ভোল্টেজকে আমরা কি বলি? ভোল্টেজকে আমরা বলি প্রেসার। এটা হচ্ছে চাপ, প্রেসার। এই জন্য ওয়াট মিটারে আমরা বলি একটা কারেন্ট কয়েল, একটা প্রেসার কয়েল। কারণ ভোল্টেজ কি দেয়? চাপ দেয়। পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি বাড়বে, তত দুটো পোটেনশিয়ালের মধ্যে কি বাড়বে? ওই পোটেনশিয়াল ডিফারেন্স বাড়া মানে কি, ও চাইবে কি দুটোর মানে পোটেনশিয়ালের মাঝখান দিয়ে বেশি কারেন্টকে ফ্লো করাতে। বেশি কারেন্টকে ফ্লো করানো মানে কি, ওই মিডিয়ামে কি হবে? বেশি স্ট্রেস আসবে, মিডিয়ামের উপর স্ট্রেস আসবে, মানে মিডিয়ামটাকে আয়োনাইজ করার চেষ্টা করবে। তাই জন্য এর রেটিংটা করা হয়েছে কত? 250 ভোল্ট। কিন্তু অ্যাকচুয়ালি সাপ্লাই দিচ্ছি আমরা কত? 230 ভোল্ট এখানে। ঠিক আছে, প্রত্যেকটাতেই তাই 250 ভোল্ট রেটিং করা হচ্ছে। এটা হলো আমাদের মেন সুইচের রেটিং। আমরা এখানে মেইনলি ইউজ করব ICSPN-N, আমাদের ICDP ইউজ করার দরকার নেই, বাট আমরা পারি ICDP ইউজ করতে, মানে না করার কোনো কারণ নেই। তো এবারে আসছি বাসবার। তো এটা আমি আগের দিন বলেছিলাম, বাসবার না বলে এটাকে আমরা, আসলে এই সাবজেক্টটা না অনেক বলার জায়গা আছে, এই জন্য এর অঙ্কটা শুরু করার আগে আমাকে এত কিছু বলতে হচ্ছে। এটা দুটো বার আছে এখানে, এটাকে আমরা ডিস্ট্রিবিউশন বক্স বলছি। আগের দিনও এটা আমি বলেছিলাম, কিন্তু এইগুলো বলার জন্য আমাকে আবার আঁকতে হলো, কারণ এগুলো তো আবার নতুন করে বলতে হবে, আজকে তো আগের দিন হয়নি এগুলো বলা। এটা পিপিটি দিয়ে এই সাবজেক্টটা কতটা পড়ানো যাবে আমার ডাউট আছে, কারণ পিপিটি দিয়ে পড়ানোর মতো সাবজেক্ট এটা নয়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, এবং প্রচুর ডায়াগ্রাম আঁকতে হবে এবং প্রচুর 3 ডাইমেনশনাল জিনিস, মানে 3 ডাইমেনশনাল ভিউ। বিশেষ করে যখন আমরা এস্টিমেট করব, আমাদেরকে কল্পনা করতে হবে। ঠিক আছে, যখন আমরা 3 ডাইমেনশনাল ভিউ গুলো দিয়ে আমরা এস্টিমেট করব, আমি চেষ্টা করবো তখন ভিডিও অন করে কিছু জিনিস দেখানোর, কারণ সবটা আমি 3 ডাইমেনশনাল আঁকাটা তো আঁকতে পারবো না এখানে। দেখছি আমি কতটা এটা করা যায়। ঠিক আছে, একটু আঁকা বেঁকে যাচ্ছে, অত ভাবিস না, কারণ এখানে কিছু করার নেই আমার। সরি, এখানে ধর আমি এইভাবে দিলাম, এটা নিউট্রালটা দিলাম, এবারে এখানে ধর ফেজটা দিলাম, ছোট করে দিচ্ছি।
এই যে আপ টু যে সার্কিটটা হলো এতটা অবধি, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি মেইন সার্কিট। এটাকে আমরা বলছি মেইন সার্কিট। কতটা অবধি? এবারে এই মেইন সার্কিটের পর থেকে আসছে কি আমার সাব সার্কিট। মানে কি? এটা হচ্ছে এনার্জি মিটার টু আমাদের ডিস্ট্রিবিউশন বক্স অবধি, এটা ডিবি, এটা ডিবি। এবারে যে লাইনটা এখান থেকে বেরোচ্ছে, ধর এখান থেকে একটা ফেজ বেরিয়েছে, একটা ফেজ, একটা নিউট্রাল বার করেছি। এই বার করে ধর এখানে আমি সাপোজ ধরলাম এখানে একটা লোড কানেক্ট করেছি, লোডটাকে এইভাবে আঁকছি, এটা একটা লোড, এটাকে আমি বলছি কি সাব সার্কিট। এটার নাম কি? এটার নাম সাব সার্কিট। তো আই রুলস অনুযায়ী এই সাব সার্কিট যেটা হবে, এই যে সাব সার্কিট, এই সাব সার্কিটে আমরা কি করতে পারবো? যদি এটা নর্মাল সাব সার্কিট হয়, নর্মাল মানেটা কি আমি পরে আসছি, নর্মাল সাব সার্কিট হয়, সো অ্যাকর্ডিং টু আই রুলস এই সার্কিটের মধ্যে আমরা 10 নাম্বারস অফ লোড পয়েন্ট, 10টা লোড পয়েন্ট আর 800 ওয়াট লোড কানেক্ট করতে পারবো। 10টা লোড পয়েন্ট কানেক্ট করব, আর কি করব? আবার কেউ আমার মিউট টুট করে দিয়েছি তো, দেখে নি একবার। না স্যার, না ঠিক আছে, 800 ওয়াট লোড কানেক্ট করতে পারবো। এবার এই 10টা লোড পয়েন্ট 800 ওয়াট মানে কি, কিরকম লোড হবে? এই যে 10টা লোড পয়েন্ট আমি কানেক্ট করেছি, এই লোডগুলোর এক একটার, খুব ভালো করে কথাটা শুনবি, এক একটা লোডের ওয়াটেজ যেন কখনোই 500 ওয়াটের বেশি না হয়। মানে the load points, the individual load of each point is less than 500 ওয়াট। 500 ওয়াটের থেকে কিন্তু প্রত্যেকটা লোডের কি হবে, ইন্ডিভিজুয়াল যে লোড, 10খানা যে লোড পয়েন্ট আমি দিয়েছি, মানে ধর একটা ফ্যান আছে, একটা টিভি, একটা ধর একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প আছে, মানে একটা বাল্ব আছে, একটা এলইডি আছে, ঠিক আছে? তো এই যে লোড গুলো আছে প্রত্যেকটা, ধর একটা এক্সস্ট ফ্যান আছে, এই প্রত্যেকটার যেন লোড এক একটা ইচ যে লোড পয়েন্ট গুলো আছে সেটা যেন 500 ওয়াটের নিচে হয়। 500 ওয়াটের ওপরে হলে, 500 এন্ড অ্যাবভ 500 ওয়াট হলে সেটাকে আমরা বলবো কি পাওয়ার লোড। এই পাওয়ার লোডকে কিন্তু নরমাল সাব সার্কিটের মধ্যে রাখা যাবে না, এটাকে স্যার, কখনোই normal আমরা sub-circuit- নরমাল সাব সার্কিটের মধ্যে রাখতে পারবো না। সুইচ বোর্ডটা কি নর্মাল সাব সার্কিট? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? কি বলছিস কেউ? স্যার, আমি বলছিলাম যে সুইচ বোর্ডটা কি নর্মাল সাব সার্কিট? শুনতে পাচ্ছিস? জোরে বল। সুইচ বোর্ড কি নর্মাল সাব সার্কিটের মধ্যে পড়ছে? না না, সুইচ বোর্ড বলে কিছু না। সুইচ বোর্ডের মধ্যে আমরা নরমালও লাগাতে পারি, পাওয়ার সাব সার্কিট বা অন্য সুইচ বোর্ড লাগাই। 15 অ্যাম্পিয়ারের সুইচ গুলো লাগানো হয়, ওটা হচ্ছে পাওয়ার সাব সার্কিট। আর সুইচ বোর্ডে যেটা বেসিক্যালি যে সুইচ বোর্ডে আমাদের ফ্যান লাইট অপারেট করা হয়, এটা হচ্ছে নরমাল সাব সার্কিট। কিন্তু সুইচ বোর্ড দেখে আমি বুঝতে পারবো না ওটা একটা সাব সার্কিট কিনা। মানে তুই ভাবলি ধর একটা ঘরে আমার 10টা সুইচ আছে, সেই 10টা সুইচই যে একটা সাব সার্কিটের মধ্যে আছে তা নয়। কিন্তু সাব সার্কিট আমি কিভাবে বুঝতে পারবো? যদি ডিস্ট্রিবিউশন বক্স খুলি, যতগুলো ফিউজ ওখানে আছে বা যতগুলো এমসিবি আছে, ধর একটা এমসিবির আন্ডারে ধর আমার কি আছে, 10টা লোড আছে আর 800 ওয়াট পয়েন্ট আছে। মানে এই সাব সার্কিটটা ধর এখানে যে এমসিবি বা ফিউজ লাগানো আছে, এই এমসিবিটাকে বা ফিউজটা যদি অফ করে দিই, যে কটা লাইট বা ফ্যান অফ হয়ে গেল আমার বাড়ির, তাহলে সেটা কি একটা সাব সার্কিট। সেটার সঙ্গে কিন্তু সুইচের কোনো সম্পর্ক নেই। সুইচ এরকম তো হতেই পারে, আমার একটা ঘরে শুধু একটা ফ্যান চলে, একটা লাইট চলে, তাহলে সেখানে দুটোই সুইচ আছে। আবার তার পাশের ঘরে কি আছে, ধর আর একটা ফ্যান চলে, একটা লাইট চলে।
আমার ধর 3টে ঘর আছে, 3টে ঘরেই আমার কি আছে, একটা ফ্যান ছিল, একটা লাইট ছিল, মানে 3টে ঘরে আমার টোটাল লোড পয়েন্ট কটা আছে, 6টা লোড পয়েন্ট আছে। তাহলে প্রত্যেকটা ঘরে 2টো করে সুইচ আছে। তার মানে কি আমার 3খানা সাব সার্কিট হলো? তা তো নয়, আমার একটাই সাব সার্কিট হলো। কিন্তু মাথায় রাখতে হবে এটা যে সাব সার্কিটটা বুঝতে গেলে আমার কি করতে হবে, ডিস্ট্রিবিউশন বক্সটা খুলতে হবে, খুলে দেখতে হবে ওর মধ্যে কটা এমসিবি আছে। এই যতগুলো এমসিবি আছে ততগুলো আমার সাব সার্কিট আছে। এবার ধর আমার বাড়িতে দেখা গেল কি যে 6টা পয়েন্ট আছে, ভালো করে শুনবি যেটা কথাটা বললাম একটু। 6টা পয়েন্টে দেখা গেল এখানেই আসছে কি আমার কিছু মানে অ্যাজাম্পশন, অ্যাজিউম করে নিচ্ছি। তো 6টা পয়েন্ট আছে আমার, কিন্তু ওয়াটেজ হয়ে গেছে 900 ওয়াট। তাহলে এই পয়েন্টটা 6টা যে লোড পয়েন্ট আছে এটা কিন্তু আমি কনসিডার করতে পারছি, নর্মাল সাবসার্কিটের মধ্যে রাখতে পারছি, কিন্তু আমাকে বলে দিয়েছি কি 800 ওয়াট ম্যাক্সিমাম রাখতে হবে, এখানে 900 ওয়াট হয়ে গেছে। তার মানে আমি কি করব, আমি কি আবার একটার জন্য মানে এখানে 800 ওয়াট আর 100 ওয়াটের জন্য আবার একটা সাবসার্কিট করব? তা নয়। এই জায়গাগুলোতে হচ্ছে আমার রুলস ব্রেক করার জায়গা চলে আসছে। খুব ভালো করে এগুলো শুনবি। রুলস ব্রেক করার জায়গাটা কি আসছে, আমি 6টা পয়েন্ট লাগিয়েছি আমার বাড়িতে, 900 ওয়াট হয়েছে, তাহলে আমার রুল অনুযায়ী কি করা উচিত, তাহলে 5খানা পয়েন্ট লাগাতাম, লাগিয়ে যত হচ্ছে সেটা 900 কম হবে, আর একটা পয়েন্টকে আমি আলাদা একটা সাবসার্কিটে রাখবো। কিন্তু সেটা না করে আমরা করে দিই কি, নিয়ম অনুযায়ী তাই করার কথা, কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু 800 ওয়াটের ওপরে যাবে না কখনোই টোটাল ওয়াটেজ, আর পয়েন্টস কখনোই 10 পয়েন্টস এর বেশি হবে না, কম হতে পারে দুটোই কিন্তু বেশি হবে না। কিন্তু এইরকম যদি সিচুয়েশন হয় আমার, তখন আমরা কি করি, আমরা একটা সাবসার্কিটই রেখে দিই। কেন রেখে দিই, আমার এই যে 900 ওয়াট সব তো একসঙ্গে চলবে না, আমার 900 ওয়াট তো সব একসঙ্গে চলবে না, আমার হয়তো একটা মানে একটা এমন কিছু ওয়াটেজ আছে, একটা এক্সস্ট ফ্যান আছে, সে তো সবসময় চলছে না। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমি সব কটা লোড কিন্তু কখনোই একসঙ্গে অন করতে পারবো না। কেন পারবো না, আমি এটা কি হিসাবে দেখে নিয়েছি যে এই সার্কিটের টোটাল কারেন্ট এখান থেকে আমি পেয়ে যাবো, ওয়াটেজ করেছি, লোড করেছি, লোড মানে হচ্ছে আমার ওয়াটেজ, ঠিক আছে, প্রতিটা আমি ভোল্টেজটা জানি 230 ভোল্ট আরএমএস, টোটাল ওয়াটেজ জানি, তাহলে আমি টোটাল ওই সাব সার্কিটে ধর, এই সাব সার্কিটে ধর সাপোজ 900 ওয়াট আছে। ভালো করে শুনবি কথাগুলো, কোথায় রুলস গুলো আমরা ব্রেক করি, আর কেন রুলস ব্রেক করার পরেও আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের বাড়িতে সব অ্যাজ ইট ইজ চলে, কেন সমস্যা হয় না, আর কেন আমরা ব্রেক করি, এবং কিছু কিছু জায়গায় কেন আমাদের এক্সট্রা কিছু মানে এক্সট্রা কিছু কি বলবো প্রোটেকশনের জন্য আমার এক্সট্রা কিছু ধরাই থাকে। যেমন ব্যাপারটা বলছি, ধর এখানে 900 ওয়াট আছে, তাহলে 900 ওয়াট আছে আমার একটা সাব সার্কিটে ধরে নিলাম, তাহলে এখানে কারেন্ট কত হবে, এই সাব সার্কিটে কারেন্টটা কত হবে বল, 900/230, তাই তো? আমরা কি জানি P equals to V into I, অ্যাকচুয়ালি অ্যাক্টিভ পাওয়ার মানে P equals to VI cos phi। আমরা বাড়িতে জেনারেলি রেজিস্টিভ লোড লাগাই বলে, আমরা ইন্ডাকটিভ লোড খুব একটা থাকে না বলে আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে মোটামুটি ধরে নিতে পারি 1-এর কাছাকাছি, বা 0.8 যদি ধরেও নিই, তা আমি 0.8 এর নেগলিজেবল ধরলাম, আমি পাওয়ার ফ্যাক্টরটা ধরলাম না। তাহলে আমার মোটামুটি কারেন্ট কত হবে, 900 বাই হচ্ছে আমার 230, ঠিক আছে। আমার সুবিধার জন্য আমি এটাকে সাপোজ ধর 900/230 করলে কত হয়, 3.9 3.9, তাই তো? 3.9, হ্যাঁ 3.9ই হয়, তার মানে হ্যাঁ 3.9। তো এবার এই 3.9 অ্যাম্পিয়ার যেটা হচ্ছে এই সার্কিটে কি হচ্ছে, এটা আমার কারেন্ট। এবার আমাদের আগের দিন আমি বলেছিলাম যে মোটামুটি যে তারের রেটিং গুলো হয়, যেগুলো আমরা কোড থেকে দেখবো, সাব সার্কিটে মোটামুটি যে ধরে রাখ, আমি এটা মানে জাস্ট একটা ফর এক্সাম্পল বলছি, সাব সার্কিট গুলোতে, বাড়িতে সাব সার্কিট গুলো যে তার আমরা ইউজ করি, তার ক্রস সেকশনটা হয় জেনারেলি 1.5 mm স্কয়ার অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। তো এর দেখা যায় এর ম্যাক্সিমাম কারেন্ট রেটিং দেখা যায় প্রায় 10-এর কাছাকাছি, 10 অ্যাম্পিয়ারের কাছাকাছি। তার মানে কি আমার কোনো সমস্যা নেই তো, এই তো 10 অ্যাম্পিয়ার অবধি কারেন্ট যেতেই পারে, তাহলে যদি আমি 900 ওয়াট একসঙ্গে জ্বালিয়েও দিই তাও কিন্তু আমার খুব বেশি মানে কোনো সমস্যা হবেই না। কিন্তু ফর প্রোটেকশন আমার এটা করা আছে, কারণ কি 10খানা লোড, এবার আমি যদি ধর 1.5 অ্যাম্পিয়ার, আমার হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু আমার আই স্কোয়ার আর লসটা বাড়বে, তো আমার হিটটা তো বেশি হবে। আমার এই জন্য কি করা হচ্ছে, এই
একটা রুলস করে দেওয়া হয়েছে জেনারেলাইজ, যে আমরা 800 ওয়াটের বেশি কখনোই 10টা পয়েন্টে রাখবো না। এবারে যখন আমার পয়েন্ট কমে যাচ্ছে, ধর 900 ওয়াট হয়েছে, এবার শুধুমাত্র তাই না, এবার পয়েন্টসটা কেন কথাটা এলো, পয়েন্টসটা কেন ডিপেন্ডেন্ট এর উপর? আমার তো শুধু লোড আর ভোল্টেজ দেখলেই তো হয়ে যায়, পয়েন্টের কি প্রয়োজন? যত বেশি কাট আউট বার করবো, যত বেশি পয়েন্ট বার করবো, তত বেশি আমার কি হবে, জাংশন তৈরি হবে। খুব ভালো করে শুনবি, জাংশন তৈরি হবে। জাংশন তৈরি হওয়া মানেই আমার সেখানে পোটেনশিয়াল ড্রপ হবে। জাংশন তৈরি হওয়া মানেই সেখানে পোটেনশিয়াল ড্রপ হবে, ঠিক আছে? যার জন্য কি হবে, এই যে 230 ভোল্ট যে বলছি, 230 ভোল্ট কানেকশন কখনোই আমার সাপ্লাই থাকবে না, প্রথম কথা, কারণ আনব্যালেন্স থাকে। এটা দেখা যায় ম্যাক্সিমাম 200 ভোল্টে আসে। তারপর যেই জাংশন হবে, এটা আরো কমে যাবে ভোল্টেজ ড্রপ হওয়ার জন্য। তাহলে দেখা যাচ্ছে কি, দেখা গেল হয়তো এই 900 ওয়াটের জন্য, ঠিক আছে, আমার যত বেশি পয়েন্ট বাড়ালাম, ধর 6টা পয়েন্টের জায়গায় 10টা পয়েন্ট থাকতো, তাহলে এতটাই ভোল্টেজটা ড্রপ হয়ে গিয়ে দেখা গেল 180 ভোল্ট হচ্ছে। তাহলে 180 ভোল্ট যদি হয়, তাহলে আমার কারেন্ট কত হচ্ছে, 5 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। তো ইয়েস অর নো? Yes, sir. বোঝা গেল কথাটা? তাহলে দেখ, কারেন্টটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। এইগুলো হিসেব করেই রাখা হয়। সেই জন্যই জেনারেলাইজ, কেন আই রুলস ফলো করবো আমরা? আই রুলস বলে দিয়েছে বলি আমার ফলো করতে হবে, তা তো নয়। তার পেছনে যুক্তিটা কি? তার পেছনে এটাই হচ্ছে যুক্তি। তাহলে এটা হলো আমাদের আজকে দুটো আই রুলস আমরা জানলাম মেনলি, যে মেন সুইচের রেটিং কি হবে, আর আমার সাব সার্কিটে আমরা নর্মাল সাব সার্কিটে কি ইউজ করব। আরেকটা জিনিস আমি আজকে বলে দিই, একটু টাইম আছে, সেটা হচ্ছে এই যে বাস বার বা ডিস্ট্রিবিউশন বক্স বলছি আমরা, এর রেটিংটা কি হবে? এর রেটিংটা কিন্তু আমার এই মেন সুইচের সঙ্গে একই রকম রেটিং হবে, আলাদা কিচ্ছু না, একই মেন সুইচের যা রেটিং। শুধু এই ICSPN বা ICDP এগুলো হবে না, কারণ এটা তো কোনো সুইচ না। এখানে কিরকম হবে ব্যাপারটা, একটা উদাহরণ দিই, বাকিগুলো সেম। এখানে এরকম একটা হবে, ধর 16 অ্যাম্পিয়ার, 250 ভোল্ট, গ্রেড। এখানে ধর লিখতে হবে কি, ধর 4 ওয়ে, এটা একটা এক্সট্রা হচ্ছে, যেটা হচ্ছে 4 ওয়ে। এই 4 ওয়ে মানে কি, এই ডিস্ট্রিবিউশন বক্স থেকে কতগুলো সাব সার্কিট বার, এখানে ধর একটা বার করেছি, এখানে যদি আমি আরো 4টে 5টা বার করতে পারি, সেটা হবে কি, কতগুলো ওয়ে মানে কতগুলো সাব সার্কিট আমি বার করেছি, দ্যাট ইজ দ্য রেটিং অফ আ ডিস্ট্রিবিউশন বক্স। মানে কারেন্ট রেটিং একই রকম বাড়বে, 16, 32, 63, 100। ভোল্টেজ রেটিংটা সবসময় এক, শুধু এখানে ওয়ে। এবার ওয়েটা কার উপর ডিপেন্ডেন্ট, এটা এই বারটা যত বেশি মোটা হবে, তত কি হবে, ও বেশি কারেন্ট নিতে পারবে। আমার কথা মনে রাখতো, এখানে কি করছি বেসিক্যালি, এখানে কেসিএল হচ্ছে। তো এই কারেন্ট ঢুকছে আর ডিভাইডেড করে যাচ্ছে নোড দিয়ে, এটা একটা নোড। যদি ধর আরেকটা এখানে সাব সার্কিট থাকতো, যদি আরেকটা সাব সার্কিট থাকতো, এখান থেকে একটা লাইন বেরোতো, ধর এখান থেকে লাইন বেরোতো, আর এর আরেকটা সাব সার্কিট, তাহলে এটা আরেকটা নোড হতো। তাহলে যতগুলো সাব সার্কিট আমি বার করব, তত বেশি কারেন্ট এখান থেকে ডিভাইডেড হবে। তাহলে কারেন্টটাকে ডিভাইড করার জন্য আমাকে কারেন্টটা বেশি পাঠাতে হবে। যদি টোটাল কারেন্ট রেটিং অনেক বেশি হয়, তখন আমাকে কি করতে হবে, কারেন্টটাকে ডিভাইডেডও বেশি করতে হবে অনেকগুলো সাব সার্কিট করতে গেলে। তখনই আমি এই ডিস্ট্রিবিউশন বক্সটাকে, এর ওয়েটাকে আমি বাড়াবো। যত সাব সার্কিট বেশি লাগবে, তত আমাকে ওয়ে বাড়াতে হবে। আর ওয়ে বাড়ানো মানে কি, এই বারটা আরো মোটা হবে, মানে এখানে যে লোহার স্টিলের প্লেট বা রডটা থাকে, এটা আরো বেশি মোটা হবে, কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট বেশি ফ্লো করবে। আর এই মেইন সার্কিটের কারেন্টটা কি হবে, মেইন সার্কিটের কারেন্টটা হচ্ছে টোটাল কারেন্টটা, টোটাল যে কারেন্টটা আমার সবকটা সাব সার্কিটের কারেন্ট যোগ করে, বা সেটা করারও দরকার নেই, টোটাল যতগুলো লোড আছে বাড়িতে, সব লোড, ধর টোটাল আমার আছে 1000 ওয়াট লোড আছে, বা ধর আমার 2000 ওয়াট লোড আছে, তাহলে এই 2000 বাই 220, এই সরি 230 করলে যেটা পাবো, সেটা হচ্ছে টোটাল লোড কারেন্ট। সেই টোটাল লোড কারেন্ট ধর দেখা গেল আমার যেটা হলো, সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, এই ফেজার নিউট্রাল তারটাকে লাগাতে হবে, যেটা হচ্ছে মেইন সার্কিট। এটা হচ্ছে আমার মেইন সার্কিট, এই জায়গাটা এটা মেইন সার্কিট, ঠিক আছে? স্যার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে স্যার সব নিউট্রাল পয়েন্ট গুলোকে সবাই অ্যাক্সেস জুড়ে দেয়। কি থাকে, মানে ফেজ নিউট্রালের যে পয়েন্ট গুলো হ্যাঁ লোডের,
হ্যাঁ সাব সার্কিটের নিউট্রাল যে পয়েন্ট গুলো সেগুলো সবাই থেকে ওরকম একটার সাথে একই জায়গায় সব জুড়ে দেয়, সেটা তখন কি ওরকম ফল্টি হতে পারে, কোনো কারণে শর্ট সার্কিট হতে পারে? একই জায়গায় জুড়ে দেয়, নিউট্রাল দিয়ে কারেন্ট ফ্লো করে বলে জুড়ে দেয়। ওটা তো হুম। জুড়ে দেয় না, তুই কি জেবির কথা বলছিস, জাংশন বক্সের কথা? হ্যাঁ, জাংশন বক্সে হয় যেটা। জাংশন বক্সে তো থাকবেই, জাংশন বক্স তো জুড়ে দেয় না, জাংশন বক্স কি করে, জুড়ে দেয় মানে না। একটা ধর আমি বলছি, আগের দিন বলেছিলাম এটা, মানে এই একটা নিউট্রালটা ফেজ হচ্ছে যাচ্ছে ডাইরেক্ট আর সবার নিউট্রাল সাথে যাচ্ছে। যায়, আর ফেসটা হচ্ছে আলাদা আলাদা করে ওরকম এমসিবি দিয়ে এবার দেয়। সুইচে কি হয়, সুইচে কিরকম হয়, প্রথমে আমি একটা ফেজকে ঢোকাবো এখানে, এই ধর এটা ধর ফেজ, এটা ধর নিউট্রাল, সাপোজ এই ফেজটাকে আমি ঢোকালাম। এবার এখানে একটা সুইচ আছে, এই সুইচের এটা একটা কন্ট্যাক্ট, এটা একটা কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট থেকে আবার লাইনটা আবার কোথায় যাবে, এখান থেকে লাইনটাকে আবার তুলতে হবে, আবার এখানে নিয়ে আসতে হবে, এইখান থেকে নিয়ে এসে কি হবে, এটা কোথায় কানেক্টেড হবে, এই নিউট্রালের সঙ্গে কানেক্ট করবো এটাকে, তবে তো লাইনটা জ্বলবে। এই নিউট্রালের সঙ্গে লোডটা কানেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এখানে নিউট্রালকে সুইচে আনতে হলো না, একটাই সুইচ আছে, ফেজ থেকে একটা তার বার করেছি, সুইচের একটা সাইডে কানেক্ট করেছি, আর একটা সাইড থেকে আবার একটা তার বার করে লাইটের সঙ্গে কানেক্ট করেছি। এবার নিউট্রালটা কেন আনতে হয়, যদি প্লাগ পয়েন্ট থাকে তাহলে এই নিউট্রালটাকে নিয়ে আসতে হয়, এই নিউট্রালটাকে কেটে আবার এখান থেকে নিয়ে আসতে হয়। তো এই পুরো সিস্টেমটাকে এখানে একটা বক্সের মধ্যে রাখা হয়, এই নিউট্রালটা কেটে কোথায় আনতে হয়, আবার এই সুইচ বোর্ডে আনতে হয়। যদি আমার একটা সকেট থাকে, 3টে সকেট আছে, তাহলে একটাই তো নিউট্রাল থাকবে এদিকেরটায়, তাই নিউট্রালটাকে কাটতে তো হবে তখন, সেই জন্য তখন কাটা হয়। এবার এটা এক জায়গায় সব জোড়া থাকে না, এখানে ফেজটা এগুলো কি করা হয়, এবার তো যতগুলো সুইচ আছে, এবার পাশে একটা সুইচ আছে তার সঙ্গে সিরিজে কানেক্টেড হলো, এটা হয়ে গিয়ে আবার একটা লাইন এখান থেকে বেরোলো, বেরিয়ে আর একটা লোডের সঙ্গে কানেক্টেড হলো নিউট্রালের সঙ্গে। আর নিউট্রালটা কেটে আনা হচ্ছে কি, এবার প্রত্যেকটা জায়গায় কি করা হচ্ছে, নিউট্রালটাকে কাটতে হবে, কারণ নিউট্রালের সঙ্গে কানেক্ট করতে হবে, শুধু নিউট্রালটাকে সুইচ বোর্ডে আমি একবারই নামাবো। এবারে এই যে প্রত্যেকটা জায়গায় নিউট্রালটা কাটছি আমি, এইগুলোকে এই প্রত্যেকটা জায়গায় তো সিলিং রোজ ফ্যানের জন্য, ঠিক আছে, লাইটের জন্য একটা এরকম থাকে লাইটের হোল্ডার, প্রতিটা জায়গাতেই আমরা নিউট্রালটাকে কাটি। আর এই যে জায়গাটা বলছিস তুই, এই জায়গাটা এটা তো জাংশন বক্স, যার মধ্যে থেকে আমি সুইচের মধ্যে ফেজটাকে নামাই, বা এখান থেকে সুইচের মানে সুইচটা কানেক্ট হওয়ার পর যে ফেজটা সেটাকে আমি লোডে দিই। নিউট্রাল গুলো সব এক জায়গায় কানেক্টেড থাকে না, নিউট্রালটাকে কাটা হয় এইখানে যখনই সুইচ বোর্ড থাকে, এই সুইচ বোর্ডে প্লাগ পয়েন্ট থাকবে, তা প্লাগ পয়েন্ট তো থাকলে তো আমাকে কাটতে হবেই, সেটাকে ঢেকে দেওয়া হয় জাংশন। জাংশন বক্স গুলো কি যে ছোট ছোট বক্স গুলো ইউজ করা হয়, হ্যাঁ মানে ওয়্যারিং ঘরের কোণে কোণে দেখা যায়? ওটাকেই জাংশন বক্স। তারপর সুইচ বোর্ডের ভিতরে তো ইন্ডিকেটর লাইট থাকলে তখন নিউট্রালটাকে হ্যাঁ কাটতে তখনও হবে। লাগবে নিউট্রাল, তখনও লাগবে ইন্ডিকেটর থাকলে, সেটাই আর কি, ওই জন্যই কাটা হবে। হুম। ঠিক আছে, আজকে থাক এতটা, ওটা বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, দাঁড়া একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, কেউ বেরোস না। কজন আছে, আর 16 জন, আরো 2-1 জন ছিল মনে হচ্ছে। আজ অনেকজন ছিল স্যার, কজন ছিল বলতো টোটাল? লাস্ট দেখেছি স্যার 22 জন ছিল। 22 জন, ঠিক আছে। এই বারবার ধরে অ্যাটেন্ডেন্স নিতে, মানে আমার পক্ষে এরকম অ্যাটেন্ডেন্স তো লাস্টেই নেবো, কারণ তার আগে আমি নেবো কি করে অ্যাটেন্ডেন্স। যাই হোক, এখন নিয়ে রাখছি। এটা তো আর কলেজের মতন না স্যার যে প্রথমে অ্যাটেন্ডেন্স প্রথমে নিয়েও তো লাভ নেই, প্রথমেও সে তো ঢুকবে না, মাঝেও ঢুকবে না। আচ্ছা ঠিক আছে, আমি 22 লিখে রাখবো, সেটা কোনো অসুবিধা নেই। এখন যাদের নাম আছে, কারা কারা ক্লাসে ছিলিস, আচ্ছা এই 16 জন ছাড়া লিখে রাখছি, অসুবিধা নেই। ও না, অসুবিধা হবে না, আমার তো রেকর্ডিং করা আছে পুরোটাই, আমি তো দেখতেই পাবো, যারা আছে আমি তো দেখতেই পাবো সবাই। এই পুরো 1 ঘন্টা ক্লাসটা পুরোটাই রেকর্ড হয়েছে, দেখ আরইসি লেখা ছিল উপরে। হ্যাঁ হ্যাঁ ব্যাস, স্যার, তাহলে এটা কি আপনার ছদ্মনাম স্যার, ফেলোজিস্টার? কোনটা? এই যে স্যার ফেলোজিস্টার লেখা থাকে না, কি লিখেছে? কি ফেলোজিস্টার লেখা আছে স্যার? আরে ওটা কোম্পানিটা যারা এ করছে তাদের, আমার আবার ছদ্মনাম কি? ওটা না, আমার দেখ এসি লেখা আছে তাহলে। এটা হচ্ছে ওই জিস্টারটা হচ্ছে ওই কোম্পানি যারা এ করছে তাদের লোগো বা কিছু হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। অফ করছি ক্লাস। হ্যাঁ থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।